আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আপনাদের সাথে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আজকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে একটা ঘোষণা আছে, খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা। ইরান তার সামরিক ডক্ট্রিন পাল্টে ফেলেছে। এই ঘোষণা দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। এর মানেটা কি? এই যে ইরানের সামরিক ডক্ট্রিন পাল্টে ফেললো, তার মানে সামরিক নীতি এই যে বদলে ফেলা, পাল্টে ফেলা, এর ফলে কি হবে, কি পরিবর্তন আসলো ইরানের সামরিক বাহিনীতে, সামরিক নীতিতে, এটা ইনশাল্লাহ বিস্তারিত ব্যাখ্যা করব। আর এর সাথে আরেকটা আলোচনা আমি করতে চাই, এই কারণে খুব রিলেটেড, যে এই যে আমেরিকা এবং ইরানের ভিতরে যে প্রচন্ড রকমের উত্তেজনা, একেবারে চোখে চোখ রেখে, মানে ফেস টু ফেস যুদ্ধের জন্য দুই পক্ষ প্রস্তুত, যুদ্ধের জন্য অবশ্যই প্রস্তুত। যদি আমেরিকা প্রস্তুত থাকে 100%, তো ইরান 200%। তার মানে ইরানের রেডিনেস একদম কমপ্লিটলি ডিক্লেয়ার ছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ইরানের প্রেসিডেন্ট বলেছেন, স্পিকার বলেছেন, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি তিনি বলেছেন, সংসদ সদস্যরা বলেছেন, বিভিন্ন পর্যায়ের সামরিক কমান্ডার তারা বলেছেন। তো এই যে চোখে চোখ রেখে কথা বলা, এ সাহস পেল কোথায় ইরান? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এইরকম কি কি ঘটনা আছে, শুধু কি এইরকম যুদ্ধের বিষয়টা বা বর্তমান যে উত্তেজনাকর পরিস্থিতি এইরকম ঘটনা, নাকি আরো অনেক কিছু আছে? এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। আপনারা নিশ্চয়ই খুবই উপভোগ করবেন, এনজয় করবেন এই আলোচনা, আমার বিশ্বাস। সাথেই থাকুন। আর সবার আগেই একটু বলে রাখি, আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রিপশনের কারণে এই চ্যানেলটা আরো বহু মানুষের কাছে পৌঁছে যাবে। তো আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি তিনি বলেছেন, প্রথমে আজকে যে হুমকি দিয়েছেন বা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বা আমেরিকানদের সতর্ক করেছেন, সেটা হচ্ছে যে যদি যুদ্ধ শুরু করে আমেরিকা, তাহলে কোনো আমেরিকান সেফ থাকবে না। আমি এই খবরটা প্রেস টিভিতে দেখলাম, দেখার পরে অনেক খোঁজাখুঁজি করলাম যে কোনো আমেরিকান সেফ থাকবে না, মার্কিন নাগরিকরা সেফ থাকবে না, এটা বলতে কি? এটা কি শুধু মধ্যপ্রাচ্যে যে সমস্ত মার্কিন সামরিক বাহিনীর লোকজন আছে তারা, নাকি কারা, কি বিষয়টা? তো এইটা আসলে কোথাও এরকম স্পেসিফিক একদম সুনির্দিষ্ট করে কোনো পরিষ্কার কোনো ধারণা পাওয়া গেল না যে এই হুমকিটা বা এই হুঁশিয়ারি উচ্চারণটা বা এই সতর্ক বার্তাটা কাদের জন্য অ্যাপ্লিকেবল, শুধুমাত্র আমেরিকান নাগরিক বলতে এই অঞ্চলের জন্য নাকি সবার জন্য? তো যেহেতু এরকম পেলাম না, তার মানে পরিষ্কার বোঝা যায় যে আমেরিকার সমস্ত নাগরিকদের জন্য এই কথা বলে হচ্ছে ইরান, যে ইরানের উপর যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে আমেরিকার নাগরিকরাও সেফ থাকবে না। এই কথা বলার মানে হচ্ছে, আমার কাছে যেটা মনে হয়েছে, আপনাদের কাছে ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে বা মনে হতে পারে, কিন্তু আমি যা বলছি আপনাদের কাছে তাই মনে হয় কিনা দেখুন। সেটা হচ্ছে, ইরান যেহেতু খুব সম্প্রতি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এবং সেটা টেস্ট করেছে। আমি প্রথমেই বলেছিলাম, এই কথা কেউ কেউ অস্বীকার করেছিল বা অবিশ্বাস করেছিল, কিন্তু এটা সত্যি যে ইরান থেকে রাশিয়ার সাইবেরিয়ান উপসাগরে এই ক্ষেপণাস্ত্র টেস্ট করা হয়েছে। 10,000 কিলোমিটার পাল্লা তো পার হতে হবে, এত বড় লম্বা জায়গা পাবে কোথায়? তো রাশিয়া এই সুযোগ সুবিধাটা দিয়েছে অনেক পরীক্ষা নিরীক্ষার পরে, যাতে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে গেলে দেখা গেল যে রাশিয়ার ভূখণ্ডের উপর কোনো কারণে ব্যর্থ হয়ে পড়ে গেল, তাহলে তো বিপদ। এই জন্য অনেক কারিগরি টেকনিক্যাল দিক সমস্ত সবকিছু বিচার বিশ্লেষণ করে তারপর ইরানকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে দিয়েছিল। ব্যাপারটা কিন্তু একদম সহজ সাধারণ কোনো ব্যাপার না, কারণ এইরকম ক্ষেপণাস্ত্র তো রাশিয়া অনেক আগেই বানিয়েছে। সেক্ষেত্রে তারা এই টেকনোলজিতে খুব পারদর্শী। তারা এটা ফাইনালি যখন সার্টিফাই করেছে যে হ্যাঁ, ইরান তোমার এই ক্ষেপণাস্ত্র চলবে, এখন টেস্ট করতে পারবো, তারপরে ইরান রাশিয়ার উপর দিয়ে এই ক্ষেপণাস্ত্র টেস্ট করেছে এবং সেটা সাইবেরিয়ান উপসাগর। আপনারা সবাই জানেন যে সাইবেরিয়া হচ্ছে রাশিয়ার একটা পার্ট, রাশিয়ার পাশে একটা সাগর আছে, উপসাগর আছে, তো ওই সাগরের সাইবেরিয়ান উপসাগরে গিয়ে পড়েছে। তো যেহেতু এখন ইরানের হাতে এরকম দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে, সেক্ষেত্রে আমেরিকার নাগরিকরা বা আমেরিকার ভূখণ্ড কিন্তু এখন ইরান থেকে আর সেফ না। আমেরিকায় বসে মার্কিন সেনারা ইরানের উপর হামলা চালাতে চায়, তাহলে ইরানে বসে ইরানি সেনারা আমেরিকার উপর হামলা চালাতে পারবে।
এইটা হলো থিম, আমি যা বুঝতে পারি। পাশাপাশি আরেকটা বিষয়, এটা তো অবভিয়াস অবশ্যই, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য অঞ্চল বা ইরান যেখানে মনে করে, যেখানটাকে তারা মনে করবে তাদের জন্য মার্কিন সেনারা বা মার্কিন ঘাঁটি অনিরাপদ, সেই জায়গায় তারা হামলা চালাতে পারে, আই থিঙ্ক ইট। ফলে আমেরিকার নাগরিকরা কোথাও নিরাপদ থাকবে না বলে যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বা সতর্কবার্তা দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম, সেটা অ্যাকচুয়ালি আমেরিকার জন্য অত্যন্ত ইঙ্গিতপূর্ণ, যথেষ্ট কঠিন এবং কড়া বার্তা বহন করছে। এই বক্তৃতায় মেজর জেনারেল আব্দুর রহিম আরো একটা কথা বলেছেন, আব্দুর রহিম মুসাবি তিনি আরো একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে ইরান তার সামরিক ডক্ট্রিন পাল্টে ফেলেছে। এখানে সে আসল কথাটা, ইরান তার সামরিক ডক্ট্রিন পাল্টে ফেলেছে, এর মানে হচ্ছে, এবং তিনি বলেছেন একদম পরিষ্কার করে বলেছেন যে ইরান আগে ডিফেন্সিভ ছিল, অর্থাৎ কেউ যদি তার বিরুদ্ধে হামলা চালাতো, আমেরিকা ইসরায়েল বা এরা, তো তখন ইরান নিজেকে রক্ষার জন্য চেষ্টা করত, ঢাল হিসেবে তার প্রতিরক্ষা নীতি বা প্রতিরক্ষা সেকশনকে ব্যবহার করতো, মানে নিজের আত্মরক্ষার ব্যবস্থা, হামলার দরকার নেই, নিজে বাঁচি। মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি তিনি এখন পরিষ্কার করে বলেছেন যে ইরান এই নীতি থেকে বেরিয়ে এসেছে এবং ইরান এখন অফেন্সিভ নীতিতে গেছে, অর্থাৎ তার সামরিক নীতি হচ্ছে এখন যে কেউ যদি হামলা করতে আসে তাহলে পাল্টা জবাব দেওয়া হবে এবং আক্রমণাত্মক জবাব দেওয়া হবে, সেটা আত্মরক্ষামূলক না, আক্রমণাত্মক, অর্থাৎ শত্রুকে জবাব দিতে হবে, নিজের আত্মরক্ষা করে শত্রুকে জবাব দিতে হবে, শত্রুকে পরাজিত করতে হবে। তিনি এইখানে একেবারে ক্লিয়ারলি বলেছেন যে ইরান আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে বিজয় ছাড়া কিছু ভাবছে না। তিনি বলেছেন যে আমরা বিজয় ছাড়া আর কিছু ভাবছি না। খুবই বড় কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা। এই কথাগুলোর মানে হচ্ছে যে এই যে তিনি আরো বললেন যে তিনি বিজয় ছাড়া আর কিছু ভাবছেন না, তিনি মানে ইরান, এর মানে হচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে বা ইরানের বিরুদ্ধে যদি হামলা চালায়, তাহলে তারা শুধুমাত্র যুদ্ধ করবে না, একেবারে বিজয় অর্জন করবে, অর্থাৎ তাদেরকে পরাজিত করবে। তাহলে পরাজিত করতে হলে কি, পরাজিত করার অর্থ হচ্ছে যে তাদেরকে, অর্থাৎ ইরানকে অল আউট ওয়ারে যেতে হবে, সর্বাত্মক যুদ্ধে। তার মানে এট এনি কস্ট তাদেরকে পরাজিত করতে হবে। তার মানে এই যুদ্ধ হবে, আমরা বলছি এই যুদ্ধ মানে যদি ইসরায়েল এবং আমেরিকা ইরানকে হামলা করতে আসে তাহলে এই যুদ্ধ হবে ভয়াবহ রকমের একটা মারাত্মক যুদ্ধ, বড় যুদ্ধ, এবং সেই যুদ্ধের ভেতর দিয়ে ইরান জয় পরাজয় নির্ধারণ করবে। এবং ইরান, তারা তো বলছে পরিষ্কার করে যে তারা জয় ছাড়া কিছু ভাবছে না। ফলে ইরানের সামরিক নীতিতে যে পরিবর্তন এসছে, ইরানের ডক্ট্রিন যেটা পাল্টে গেছে, এটা খুবই তাৎপর্যপূর্ণ ইসরায়েল, আমেরিকা এবং সারা বিশ্বের জন্য। আব্দুর রহিম মুসাবি যে কথা বলেছেন এই বক্তৃতায়, যে ইরানকে এতদিন যারা দুর্বল হিসেবে দেখতো, তারা এখন ইরানকে সবল হিসেবে দেখবে, কেমন? ফলে আব্দুর রহিম মুসাবির এই বক্তব্য, ইরানের এই অবস্থান মিডল ইস্ট, সারা বিশ্ব, আমেরিকা, ইসরায়েল সবার জন্য কড়া বার্তা বহন করছে, বিশেষ সতর্ক বার্তা, শক্ত বার্তা দিচ্ছে। এর ভিতরে আরেকটা তথ্য আছে, আজকে খুব লেটেস্ট আপডেট, আপনারা এই খবরটুকু জেনে রাখুন। ইরানের পক্ষ থেকে এই যে সাম্প্রতিক যে উত্তেজনা ছিল, এই ব্যাপারে ইরানের পক্ষ থেকে কিন্তু সবসময় একটা কথা বলা হচ্ছিল যে আমরা কূটনীতির ব্যাপারে, সংলাপ আলোচনার ব্যাপারে, বৈঠকের ব্যাপারে আমরা পজিটিভ, আমরা আছি, সম্মানজনক আলোচনা হতে হবে। হুমকি দিয়ে, থ্রেটের মুখে আলোচনার কথা বললে ইরান সে আলোচনা প্রত্যাখ্যান করবে, সে আলোচনায় বসবে না। বরং হুমকি যদি দেয় তাহলে হুমকির জবাব দেওয়ার জন্য ইরান 200 ভাগ প্রস্তুত, যুদ্ধের জন্য 200 ভাগ প্রস্তুত। এবং আমরা সবাই জানি যে মধ্যপ্রাচ্যে বা হরমুজ প্রণালীর কাছে আমেরিকা তার রণতরী, বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন মোতায়েন করেছে, সেখানে ডেস্ট্রয়ার, ক্রুজার, আরো বিভিন্ন রকম যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে, বিমান মোতায়েন করেছে, সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ বিমান আমি বলি F-15, F-18, F-22 র্যাপটর এবং F-35। এই 4টা বিমান মার্কিন বাহিনীতে বিশেষভাবে বিবেচিত হয়, বিশেষভাবে। এই বিমানগুলো বিশ্বের খুব কম দেশের কাছে আছে। F-15 সম্ভবত আর কারোর কাছে নেই মনে হয়, ইসরায়েলের কাছে থাকতে পারে বা কিছু দেশের কাছে থাকতে পারে, কিন্তু F-18 এবং F-22 র্যাপটর, এই দুটো বিমান কোনো বিশ্বের কোনো দেশের কাছে বিক্রি করেনি, আমেরিকা বিক্রি করে না। তো F-16 আছে অনেকের কাছে, F-35 অনেকের কাছে দিয়েছে, কিন্তু F-18 এবং F-22 এই দুটো বিমান কারো কাছে নেই। তারপরে এই বিমানগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুব কার্যকর, মার্কিন বাহিনীর একদম এক্সক্লুসিভ জিনিস।
এই বিমানগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মোতায়েন করেছে, আমরা সবাই জানি। এবং সারা বিশ্ব থেকে সেনা, ট্যাঙ্ক, থার্ড, পেট্রিয়ট এগুলো নিয়ে এসেছে সৌদি আরবে, সংযুক্ত আরব আমিরাতে, কাতারে, জর্ডানে, বিভিন্ন জায়গায় মোতায়েন করেছে এবং আরো বিমান এনেছে, সেনা এনেছে। এত কিছুর পরে ইরান কিন্তু ভয় পায়নি, বরং এর মোকাবেলায় ইরান তার ড্রোন, তার মিসাইল, তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, রাডার জ্যামিং সিস্টেম ইত্যাদি ইত্যাদি সব মোতায়েন করেছে। নট অনলি দ্যাট, মার্কিন সামরিক বাহিনীর নাকের ডোকায় তারা অবস্থান নিয়েছে। কেমন? এই প্রেক্ষাপটে আমেরিকা এবং ইরানের ভেতরে একটা ডিপ্লোম্যাটিক প্রসেস শুরু হয়েছে। এবং আজকে আমি কিছুক্ষণ আগে প্রেস টিভিতে খবর দেখলাম, ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজিশকিয়ান তিনি নির্দেশ দিয়েছেন তার প্রশাসনকে আমেরিকার সাথে আলোচনায় বসার জন্য, এবং আমেরিকার পক্ষ থেকে আলোচনার ব্যাপারে একটা তদবির চলছিল। মাসুদ পেজিশকিয়ান যে কারণে নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে যে এই যুদ্ধটা এড়ানোর জন্য কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, তুরস্ক, এই 5টা দেশ খুব সিরিয়াসলি প্রচেষ্টা চালাচ্ছিল। এই বৈঠকটা হতে যাচ্ছে তুরস্কের ইস্তাম্বুল শহরে, কারণ তুরস্ক এই জায়গায় সবচেয়ে বেশি সিরিয়াসলি আলোচনার ব্যাপারে বেশি অগ্রগামী ছিল। ইরান এখানে আলোচনায় বসলেও এর মানে এই না যে পরমাণু কর্মসূচি বাদ দেবে বা আমেরিকা যা চাপিয়ে দেবে তাই করবে, গ্রহণ করবে, এমনটা না। আবার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাতিল করে দেবে, এগুলো ভাবার কোনো কারণ নেই, এগুলো করবে না। ইরান আলোচনায় বসতে যাচ্ছে বা আমেরিকাও আলোচনায় বসতে যাচ্ছে, কিন্তু এর মানে এই না যে আমেরিকার চাপের কারণে ইরান আলোচনায় বসতে যাচ্ছে, নট দ্যাট। যখন ডিপ্লোম্যাটিক ওয়েতে সুন্দর ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে তখন আলোচনায় বসতে যাচ্ছে, এই হচ্ছে পার্থক্যটা। এখন এই আলোচনায় বসার ভেতর দিয়ে যদি একটা সমাধান বেরিয়ে আসে, মোস্ট ওয়েলকাম, আমরা সবাই তাতে খুশি, কারণ আমরা কেউ যুদ্ধ চাই না। যুদ্ধ মানেই মানুষের জীবনহানি, সম্পদের জীবনহানি, বিশ্ব অস্থিতিশীল হয়ে ওঠা, বিশ্বের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়া এবং সারা বিশ্বের মানুষ তার ভুক্তভোগী হয়। আমি আপনাদেরকে আর একটু কথা দিয়েছিলাম যে এই যে ইরান আমেরিকার চোখে চোখ রেখে কথা বলছে, এই সাহস পায় কোথায়, কিভাবে সম্ভব? এর জবাব আসলে মূলত রয়েছে কয়েকটা জায়গায়। ইরানিরা কারবালার যে বিষয়টা, সেই বিষয়টাকে খুব সিরিয়াসলি মনে করে। তারা সবসময় বলে ইমাম হোসেন একেবারেই একা বিশাল বাহিনীর বিরুদ্ধে তিনি শক্তভাবে দাঁড়িয়েছিলেন এবং তিনি জীবন দিতেও কুণ্ঠাবোধ করেনি, বাট অন্যের কাছে মাথা নত করেননি। শিয়া মাযহাবের লোকজন কারবালার এই চেতনাকে, ইমাম হোসেনের এই শক্ত অবস্থানকে খুব সিরিয়াসলি ওন করে এবং তারা বলে যে আমাদের যে চেতনা, আমাদের যে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই, এই যে শক্ত অবস্থান, সেই চেতনা মূলত কারবালার চেতনা। খেয়াল করেন। আরেকটা ব্যাপার হচ্ছে ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে যখন ইরানের ইসলামী বিপ্লব সফল হলো, তখন তো আমেরিকা, ইসরায়েল এখানে পরাজিত হলো। আমেরিকার মদত পুষ্ট বা তাদের পুতুল সরকার এখান থেকে পালিয়ে গেল, পরাজিত হলো। তারপরে যখন আমেরিকার ভেতরে থেকে, আমেরিকার দূতাবাস থেকে অনেক রকমের ষড়যন্ত্র, নাশকতা করা হচ্ছিল বলে ইরান অভিযোগ করলো, অভিযোগ করে মার্কিন দূতাবাস দখল করে নিল এবং সেখানকার কূটনীতিকে 444 দিন আটকে রাখলো। প্রথমে কূটনীতিক আটক করা হয়েছিল কিন্তু 66 জন, মানে দূতাবাসের 66 জন ব্যক্তিকে আটক করা হয়েছিল। সেখানে নারী এবং শিশুদেরকে ছেড়ে দেওয়া হয়। পরে পুরুষ কূটনীতিক বা কূটনীতিকের ছত্রছায়ায় যারা গুপ্তচর বৃত্তিতে লিপ্ত ছিল বলে ইরান অভিযোগ করেছিল, তাদেরকে তাদেরকে আটকে রাখে 444 দিন। তারপরে আমেরিকা এদেরকে উদ্ধার করে, মানে কূটনীতির মাধ্যমে মুক্ত করে। এই কূটনীতিকদের উদ্ধার করার জন্য আমেরিকা একটা অভিযান চালাতে গিয়েছিল। সেই অভিযান আল্লাহর কি রহমত, কি লীলা খেলা দেখেন। একটা মরুভূমিতে এই অভিযান একদম সব ঝড়ের কবলে পড়ে এবং বিমান, হেলিকপ্টার, গানশিপ ধ্বংস হয়ে যায়। C-130 একটা পরিবহন বিমান ধ্বংস হয়। এলাহি কাণ্ড, একদম অলৌকিক ভাবে এগুলো ধ্বংস হয়ে যায় এবং তারা কেউ তেহরানের ধারে কাছে যেতে পারেনি। হ্যাঁ, এই ঘটনাটা আমি আপনাদেরকে একদিন বলবো। এইটা নিয়ে প্রাসঙ্গিক আলোচনা আমি আপনাদের সাথে করব। এরপরে ইরানের উপরে ইরাককে দিয়ে যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো 8 বছর। তখন ইরানে মাত্র বিপ্লব হয়েছে, সেনাবাহিনী ঠিকঠাক নেই, বিমান বাহিনী নেই, নৌবাহিনী ঠিক মতো নেই, পুলিশ, অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা কোনো কিছুই নেই, একদম ভাঙা সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী। এই অবস্থায় ইরানের উপরে ইরাক হামলা করে বসলো, আগ্রাসন চালিয়ে বসলো এবং 8 বছর যুদ্ধ হলো। এই 8 বছর যুদ্ধের সময় ইরাক বেসিক্যালি সারা বিশ্বের সমর্থন পেয়েছে, অস্ত্র
সমর্থন, গোয়েন্দা তথ্য সমর্থন, আমেরিকার যে স্যাটেলাইট থেকে যে তথ্য দিত ইরানি সেনারা কোথায় কোথায় অবস্থান করছে, সেই তথ্য দিয়ে আমেরিকা ইরাককে দিয়ে দিত, সাদ্দাম বাহিনীকে দিয়ে দিত, সাদ্দামকে দিয়ে দিত। ওই তথ্য দিয়ে ইরাকি বাহিনী ইরানিদের উপর হামলা করত। প্রায় 8-10 লাখ মানুষ মারা গেছে, কিন্তু তারা পিছু হটেনি। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে ইরানের সেনারা, ইরানের যোদ্ধারা ইরাকের ভিতরে ঢুকে গেল। তারপরে জাতিসংঘের আওতায় একটা চুক্তি হলো, যুদ্ধবিরতি চুক্তি, ইরাক ইরান যুদ্ধবিরতি চুক্তি হলো। আপনারা কেউ দেখেছেন যে আমেরিকার সেনাদেরকে কোন দেশের সামরিক বাহিনী আটক করেছে? 2015 সালের 12ই জানুয়ারি আমি তখন ইরানে, পরমাণু চুক্তির 3 দিন আগের গল্প। আরব উপসাগরে একটা জাহাজ নিয়ে, যুদ্ধ জাহাজ নিয়ে, একটা ছোট যুদ্ধ জাহাজ নিয়ে মার্কিন সেনারা ইরানি পানি সীমার ভিতর ঢুকে পড়েছে। ঢোকার সাথে সাথে আটক করেছে। সেখানে 10 জন সেনাকে আটক করলো, 9 জন পুরুষ, 1 জন নারী সেনা, এদেরকে আটক করলো একেবারে সাথে সাথে আটক, এবং তাদেরকে নিয়ে গেল ধরে ইরানের ভেতরে। পরে 1-2 দিন পরে মুক্তি দিয়েছে অবশ্য। কিন্তু এই যে আমেরিকান সেনাদেরকে আটক, ভাবতে পারেন কোথায়? বাহরাইন, যেখানে 5ম নৌবহর, সারা বিশ্বের সবচেয়ে বড় নৌবহর হচ্ছে 5ম নৌবহর মার্কিন বাহিনীর, সেই নৌবহরের নাকের ডোগা থেকে মার্কিন সেনাদেরকে আটক করলো। আমি বলছি এই যে ইরান কিভাবে আমেরিকার সাথে চোখে চোখ রেখে কথা বলে। 2019 সালে জিব্রাল্টার প্রণালীতে ইরানের একটি সুপার ট্যাঙ্কার, তেলবাহী ট্যাঙ্কার আটক করলো। এই ট্যাঙ্কারটা সিরিয়ায় যাচ্ছিল তেল নিয়ে, সেই ট্যাঙ্কার আটক করলো ব্রিটিশ বাহিনী। এর কিছুদিন পরে পারস্য উপসাগরে ইরান ব্রিটেনের 2টা তেলবাহী জাহাজ আটক করলো। এরপরে দেখেন ভেনিজুয়েলার উপরে তেলের নিষেধাজ্ঞা আরোপ করেছিল, একেবারে প্রচন্ড রকম। সেই নিষেধাজ্ঞা অমান্য করে ইরান 6 জাহাজ তেল পাঠিয়েছিল। 6 জাহাজ ভেনিজুয়েলায় যেতে হয়, কিন্তু আমেরিকার একদম নাকের ডোগা দিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন সেনাদের বিরুদ্ধে কেউ হামলা চালিয়েছে এমনটা নজির নেই। ঠিকই ইরান কিন্তু করেছে। ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে, এরবিলে, কাতারের ঘাঁটিতে, এরপরে ইরানের আকাশ সীমায় যখন ড্রোন পাঠিয়েছে সেটা কোনো সময় আস্ত ধরে নিয়েছে হ্যাক করে, অথবা শুটডাউন করেছে। ইসরায়েলের সাথে 3বার যুদ্ধ করেছে। এবং ইসরায়েল এবং আমেরিকার সাথে 2025 সালের জুন মাসে, গত জুন মাসে যে যুদ্ধটা করলো, সেই যুদ্ধের পরে ইরান বুঝে গেছে যে এদের সাথে যুদ্ধ করা খুব একটা কঠিন কোনো কাজ না। এই যুদ্ধের পরে যে সাহসটা পেয়েছে, সেই জায়গা থেকে এই নতুন করে সামরিক ডক্ট্রিন পাল্টে ফেললো। আসল ঘটনা হচ্ছে এখানে। তো সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা আর বাড়াবো না। আপনারা সবাই ভালো থাকুন। আবারও বলছি, ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করবেন, আমি ইনশাআল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব নতুন কোনো ভিডিওতে। আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে আমি শেষ করি আলোচনা। আপনারা কি মনে করেন যে এই যে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলো, যার ভেতর দিয়ে ইরান এবং আমেরিকার ভিতরে কোনো পরমাণু চুক্তি হতে পারে, এবং এর ভেতর দিয়ে কি যুদ্ধের আশঙ্কা একেবারে শেষ হয়ে গেল? কি মনে হয় আপনাদের? কমেন্ট করে জানাতে পারেন। আর সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।